নমস্কার। দীর্ঘ লকডাউনের পর আমরা মাসিক দণ্ডভুক্তি বৈঠক আজকে থেকে পুনরায় আবার শুরু করতে পারলাম। এ বড় আনন্দের বিষয়। আমরা খুব বেশি দিন ঘরবন্দি থাকতে পারি না। আমরা যারা অক্ষর নিয়ে কাজ করি তাদের জন্য এই আন্তর্জাল মাধ্যমে আমরা আবার দণ্ডভুক্তি বৈঠক শুরু করছি। আজকের বিষয় আমাদের এই দক্ষিণ পশ্চিম সীমানা এলাকার এই দাঁতন কেন্দ্রিক অঞ্চলের কবি এবং কবিতা। সে বিষয়ে আজকে আলোচনার জন্য রয়েছেন অতনু নন্দন মাইতি, রয়েছেন অরবিন্দ দাস, পার্থ মৈত্র, বিশ্বজিৎ ঘোষ, পবিত্র পাত্র এবং বিরূপাক্ষ পাণ্ডা এবং আমি সন্তু জানা। দাঁতনের ইতিহাস বহু প্রাচীন এবং দাঁতনের সাহিত্য চর্চার ইতিহাসও বেশ পুরনো। গৌড়রাজ শশাঙ্কের আমলে দাঁতন যখন দণ্ডভুক্তি, তখন আমরা বসুকল্প নামে এক কবির সন্ধান পেয়েছি। বাংলা গদ্য সাহিত্যের জনক মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তার জন্ম এই দক্ষিণ পশ্চিম সীমানা এলাকায়। এই দাঁতন স্বাধীনতার পূর্বেও তার সাহিত্য চর্চা শুরু করেছিল ললিতমোহন সামন্তের হাত ধরে, এবং আরও অনেকেই সেই সময় ছিলেন। দেশগুরু পত্রিকা প্রকাশিত হয়েছিল, তাতে লেখা দিয়েছিলেন স্বপন বুড়ো, নরেন দেব, কলকাতা থেকে এই সমস্ত বিখ্যাত মানুষজন। এবং তারও পূর্বে 1936 সালে দাঁতনের প্রথম হাতে লেখা পত্রিকা, যদিও সর্বসাধারণের জন্য নয়, দাঁতন হাই স্কুল থেকে প্রথম হাতে লেখা পত্রিকা প্রকাশিত হয়েছিল। সম্পাদক ছিলেন সূর্যেন্দু বিকাশ কর মহাপাত্র। অর্থাৎ দাঁতনের তরুণরা, সেই সময়ের তরুণরা স্বাধীনতার অনেক আগে থেকেই চর্চা শুরু করেছেন, লেখা শুরু করেছেন। দাঁতনের ইতিহাস যত প্রাচীন, তার সাহিত্য চর্চা যত পুরনো, তাকে এভাবে একটি পর্বে একটি বৈঠকে বেঁধে রাখা সম্ভব নয়। তাই আজকে আলোচনার সূত্রপাত হোক। আগামী দিনে নিশ্চয়ই আমরা এই বিষয় নিয়ে আরও চর্চা করব এবং দণ্ডভুক্তি বৈঠক এইভাবে এগিয়ে যাবে। আজকের বৈঠকের মাধ্যমেই যে সমস্ত মানুষজন আজকে উপস্থিত রয়েছেন, তাদের হাত ধরেই কবিতার একটি ভিডিও অ্যালবাম, যা বৈতরণী নিবেদন করেছিল বেশ কিছুদিন আগে, তা আজকে সর্বসাধারণের জন্য, সারা বিশ্বের সমস্ত কবিতাপ্রেমী মানুষজনের জন্য মুক্ত করা হবে, ইউটিউবে রিলিজ করা হবে। এবং দণ্ডভুক্তির নিজস্ব ইউটিউব চ্যানেল দণ্ডভুক্তি একাডেমি, তারও শুভ উদ্বোধন আজকে ঘটবে এই বৈঠকের মাধ্যমে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কবিতায় থাকুন, সাহিত্যে থাকুন, ইতিহাসে থাকুন। ধন্যবাদ। নমস্কার। এমন একটা সময় এখন আমরা বসে আছি, পাশাপাশি বসে গল্প করার, আড্ডা দেওয়ার, কবিতা পড়ার সুযোগ নেই, সম্ভবও নয়। তো আমাদের দণ্ডভুক্তি নিজেদের মতো করে একটু নতুনভাবে ভাবছে কিভাবে এই বিমর্ষ সময়ের মধ্যেও কবিতা সাহিত্য নিয়ে নিজেদের মধ্যে একটু কথা বলা, কিভাবে নিজেদের মধ্যে একটু জড়িয়ে নেওয়া যায় তার চেষ্টা। সেখান থেকে আজকে কবিতা নিয়ে, দাঁতনের কবিতা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করছি আমরা অনেকেই। কবিতা ভালোবাসি, দীর্ঘদিন কবিতা অনেকের পড়ে এসছি, কিছু কিছু শুনে এসছি। সব মিলে কবিতা আমার খুব কাছের একটা বিষয়। যেটুকু জেনেছি, দাঁতনের সাহিত্য চর্চার বিবর্তন হয়েছে দীর্ঘদিন ধরে। মনোহরপুর রাজার বাড়ি, পৃষ্ঠপোষকতা বা তৎসময়ে দাঁতনের বিভিন্ন বর্ধিষ্ণু পরিবারের পৃষ্ঠপোষকতায় কবিতা এবং সাহিত্য চর্চা অনেক বেশি সমৃদ্ধ হয়েছে। সেই সময় কিছু কিছু মানুষের নাম স্মৃতিতে আসছে: কৈলাস পাণিগ্রাহী, সত্য ঋষিকেশ পাণিগ্রাহী, ললিতমোহন সামন্ত,
তাদের হাত ধরে তৎকালীন সময় আমাদের দাঁতনের কবিতা সাহিত্য চর্চা খুব সমৃদ্ধ একটা চেহারা পেয়েছিল। পরে পরে তার দেশ ধরে পথ প্রেরণা হয়েছে আরও। দেশগুরু পত্রিকা, হাতে লেখা পত্রিকা বেরোলো, এক দারুণ ব্যাপার। হাতে লেখা পত্রিকায় কত মানুষ কবিতা লিখছেন এবং হাতে লিখে সেটা নতুন পাঠাগারে রাখা, সেটা দেখছেন সবাই, মুগ্ধ হচ্ছেন। সেখানে নগেন মহান্তি, বরুণ ভট্টাচার্য, সরোজ রায় এরা লিখছেন। আর তারপরে পরে আরও বহু নাম মনে পড়ছে, সেই প্রণম্য মানুষের নাম, জয়চাঁদ পাল, বিমল কান্তি সাঁতরা, এদের হাত ধরে ধরে আমাদের দাঁতনের সাহিত্য চর্চা, কবিতা চর্চা এগোচ্ছে। আর আমার ছোটবেলা থেকে যে বইটি আমাকে ভীষণভাবে দাঁতনের ক্ষেত্রে মনে হয়েছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ পত্রিকা ছিল, এবং সায়ক। দীর্ঘদিন এই পত্রিকাটি আমাদের বহু কবিকে অনুপ্রাণিত করেছে, করে চলেছে। এটি একটি আমাদের খুব সম্পদ। আর ছোট ছোট পত্রিকা তো অনেক বেরিয়েছে। তো সেই সময়টায় যখন আমরা কবিতা সদ্য পড়ছি, শুনছি, তখন এই চর্চার ক্ষেত্রে যারা অগ্রণী, রামেশ্বর পানিগ্রাহী, সূর্য নন্দী, বরুণ মাইতি, পরে পরে বিরূপাক্ষ পাণ্ডা, বিশ্বজিৎ ঘোষ, বহুজন লিখছেন, পড়ছি, ভালো লাগছে। আর তার মাঝে মাঝে আমরা একটু একটু ঢুকে পড়ছি, একটু লিখছি, একটু শুনছি, ভালো লাগছে। আর এখন আরও আরও করে অনেকে লিখছেন, বহু নতুন মুখ, খুশি লাগে। যারা লেখে, লেখার মধ্যে আনন্দ খুঁজে নেয়, তাদেরকে ঘিরে থাকতে ভালো লাগে। দাঁতনের কবিতা চর্চা সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। বেশি কথা বলার সুযোগ নেই। এই যেভাবে আমরা আজকে নিজেদের মধ্যে কথাবার্তা বলছি, শেষ করে ফেলি। শেষে আমি রামেশ্বর পানিগ্রাহীর একটা কবিতার ছোট্ট অংশ পড়ছি। মনের ভিতর যে কবি প্রাচীন কবিতা পাঠ করে, প্রতিদিন শুদ্ধ এক শব্দ তার বৃক্ষের মতন জেগে ওঠে। ধ্বনিহীন এই শব্দ বৃক্ষ হয়, পুষ্প হয়, পাখি হয়, মাটি এবং আকাশ হয়ে কবির সাজুজ্যে জেগে রয়। কবিরা জেগে আছেন, তাদের ভাবনায় নিশ্চয়ই আমরা প্রাণিত হব। নমস্কার। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই দণ্ডভুক্তি পরিবারের এই ভার্চুয়াল আলোচনা সভায়। আপনারা সবাই জানেন, আমাদের দণ্ডভুক্তি পরিবার প্রতি মাসে মাসিক দণ্ডভুক্তি বৈঠকে আঞ্চলিক ইতিহাস, লোকসংস্কৃতি এবং আঞ্চলিক সাহিত্য, আঞ্চলিক লোকগান, লোকশিল্পীদের নিয়ে এতদিন পর্যন্ত আলোচনা করে এসেছি। আমাদের উদ্দেশ্যই হলো আমাদের শেকড়কে চেনা, আমাদের শেকড়কে ভালোবাসা, এবং আমাদের যে আঞ্চলিক বিভিন্ন বিষয়, সেটা গান হতে পারে, সেটা সাহিত্য হতে পারে, এবং সেটা ইতিহাস হতে পারে, সেই বিষয়ে আলোকপাত করা। করোনা মহামারী পরিস্থিতিতে আমরা আমাদের দণ্ডভুক্তি বৈঠক স্থগিত রাখতে বাধ্য হয়েছিলাম, কিন্তু খুশির খবর এই যে এই মাস থেকে আমরা আবারও আমাদের সেই চিরচেনা ছন্দে ফিরতে চলেছি। আমরা আঞ্চলিক ইতিহাস, লোকসংস্কৃতি এবং আঞ্চলিক সাহিত্য নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হতে চলেছি। আমাদের এই মাসের যে বিষয় রয়েছে, এই মাসের বিষয় হলো দাঁতনের কবি এবং কবিতা। আপনারা সবাই জানেন, দাঁতনের কবিতার ইতিহাস বহু পুরানো। আমরা যদি স্বাধীনতার আগে চলে যাই, স্বাধীনতার আগে থেকে মাননীয় ললিত মোহন সামন্ত তিনি দাঁতনে কবিতা চর্চায় ব্রতী ছিলেন। তারপরে যদি আমরা দেখি, তাহলে মাননীয় রামেশ্বর পানিগ্রাহীর হাতে কার্যত দাঁতনের কবিতার নবজাগরণ ঘটে। তিনি ওই সময় দাঁড়িয়ে শুধু বাংলা কবিতাই নয়, এমনকি
বাংলা উড়িয়া মিশ্রিত আমাদের যে প্রাণের ভাষা, প্রাণের সুবর্ণ রৈখিক ভাষা নিয়ে তিনি অনেক কবিতা রচনা করেছেন এবং এই সমস্ত কবিতার মধ্য দিয়ে তার স্বপ্নসন্ধানী মনের পরিচয় আমরা পাই। তার হাটের আটচালা নামক যে মিশ্রিত ভাষার কবিতার বই, সেই কবিতার বই আমাদের মাঝে আজও একটা উৎকৃষ্ট উদাহরণ হিসেবে থেকে গেছে। তারপরে বর্তমান প্রজন্মে যদি আমরা দেখি, তবে পার্থপ্রতিম মিশ্র, মোনালিসা পাহাড়ি, মিলন বারিক সহ আরও অনেক তরুণ তুর্কিরা কবিতার সেই ধারায় আজও নিত্য বহমান। কিন্তু দাঁতনের এই বহু পুরানো, বহু সমৃদ্ধ কবিতার যে আকর রয়েছে, সেটাকে আমরা একটা পর্বে তো শেষ করতে পারবো না, সেটা সম্ভব নয়। তাই আমরা বিভিন্ন পর্বে দাঁতনের কবি এবং কবিতাকে ধরার চেষ্টা করব, চেনার চেষ্টা করব দাঁতনের কবিতায় ঠিক কি কি উপাদান আমরা পাচ্ছি। যেমন ধরুন, দাঁতনের কবিতায় আমরা প্রেম পাচ্ছি, বাৎসল্য পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, প্রকৃতি পাচ্ছি, দর্শন পাচ্ছি, লোকজ বিভিন্ন উপাদান পাচ্ছি। তারপরেও আরও অনেক জিনিস, আরও অনেক বিষয় যেটা আমরা বিভিন্ন গুণীজনের কাছ থেকে শুনব। বিভিন্ন পর্বে আমরা দাঁতনের কবি এবং কবিতার যে বিষয়, যে গূঢ়তত্ত্ব, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরব। আজকে প্রথম পর্ব এবং আজকে আমরা কিছুটা শুনব, পরবর্তী পর্বে আমরা ধীরে ধীরে দাঁতনের কবি এবং কবিতাকে পুরোপুরিভাবে বোঝার চেষ্টা করব। এমন একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি যে আমরা এই সময়টায় কেউ ভালো নেই। অন্তর্জালের মাধ্যমে আমরা আমাদের নিজেদের কথা এবং কবিতাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এবং সেটা সর্বজনগ্রাহ্য হচ্ছে। এই কারণে এখন এই সময়টাতে ভালো থাকাটা খুবই কঠিন, আর বেঁচে থাকাটাই মস্ত বড় চ্যালেঞ্জের। এই মহামারী পর্বে নিয়ম এবং নিয়মিতভাবে সচল নয় আমাদের পৃথিবী। আমাদের পৃথিবীর এখন গভীরতর অসুখ, অনেক দরজা বন্ধ। আমি কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাইছি না, শুধু একটা কথাই বলতে চাইছি, এই মহামারীর পর্বে যখন সমস্ত ঠাকুরের দরজা বন্ধ, তখন আমাদের কাছে কবি রবি ঠাকুরের দরজা সকলের জন্যই খোলা। এরকম একটা পরিবেশে আমরা যারা অক্ষর নিয়ে জীবন যাপন করি, আমরা যারা অক্ষর কর্মী, প্রতিদিন যারা অক্ষর নিয়ে নাড়াচাড়া করি, শব্দ গ্রন্থন করি, তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ এই সময়ের কথা এবং কবিতা। অনেক তরুণ বন্ধু সারা বাংলা জুড়ে এবং সারা দেশ জুড়ে বিভিন্ন ভাষায় কবিরা এই অন্তর্জালের মাধ্যমে নিজেদের কথা এবং কবিতাকে, নিজেদের যন্ত্রণাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আসলে নিজের সঙ্গে কথা বলার অন্য অনেক নাম হচ্ছে এই কবিতা। জীবনকে নির্মাণের স্বপ্ন দেখা প্রতিদিন, যেখানে কোনো নির্দেশ কিংবা আরোপ চলে না, বরং এক প্রকার অপ্রকাশিত রক্তক্ষরণের মোহে মোহিত হয় কবি ও কবিতা। আমাদের সঙ্গে অনেক তরুণ বন্ধু এই সময়ে তারা অনেক ভালো কবিতা লিখছেন। আমি নিজেই একটি পত্রিকা সম্পাদনা করতে গিয়ে বুঝেছি যে সকলেই কবি নয়, কেউ কেউ কবি। তবুও তারা কবিতাটা লিখছেন। কোনটা কবিতা হচ্ছে, কোনটা কবিতা হচ্ছে না, সেটা মহাকালই বলবে। আমাদের কাজ এখন শুধু অক্ষর এবং শব্দকে আঁকড়ে ধরে বেঁচে থাকা।
কবিতা লিখুন, কবিতাকে ভালোবেসে কবিতা লিখুন। দাঁতনের সাম্প্রতিক কবিতা চর্চা নিয়ে কিছু বলতে গেলে বলতে হয়, একসময় দাঁতনে কবি ললিতমোহন সামন্ত, কবি রামেশ্বর পানিগ্রাহী, কবি সূর্যনন্দী প্রমুখর হাত ধরে যে কাব্য শাখাটা চলে এসেছে, পরবর্তীকালে কবি বিরূপাক্ষ পাণ্ডা, কবি বিশ্বজিৎ ঘোষের হাতে এটা অনেক বেশি সমৃদ্ধ হয়েছে। এরপর একদম তরুণ প্রজন্ম, নবীন প্রজন্মের যারা লিখছেন তাদের মধ্যে উল্লেখ করতেই হয় কবি মোনালিসা পাহাড়ী দাস, কবি পার্থপ্রতিম মিশ্র, কবি পবিত্র পাত্র, মিলন বারিক, সন্তু জানা, গার্গী সরকার, স্বর্ণেন্দু মণ্ডল, শশীভূষণ পাত্র, এদের নাম। প্রথমে মোনালিসা সম্পর্কে বলি। মোনালিসার অনেকগুলো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, যার বেশিরভাগটাই আমি পড়েছি। একজন সম্ভাবনাময় কবি, ধারাবাহিকভাবে লিখছে, বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লিখছে। কবি পবিত্র পাত্র সম্পর্কে বলতে গেলে বলতে হয়, পবিত্রের একটা উল্লেখযোগ্য বিষয় হলো আঞ্চলিক ভাষার ওপরে কিছু লিখছে। আঞ্চলিক ভাষা যেটা, যে ধারার কাব্য সাহিত্য হারিয়ে যেতে চলেছে, সেই ধারাটাকে পুনরুজ্জীবিত করার জন্য পবিত্রের যে প্রচেষ্টা, নিঃসন্দেহে সাধুবাদ জানাতেই হয়। এই ধারাটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আঞ্চলিক ভাষার কবিতা, এর চর্চায় সাম্প্রতিক মনোনিবেশ করেছে পবিত্র। পার্থপ্রতিম মিশ্র ধারাবাহিকভাবে লিখছে, খুব সুন্দর ওর একটা আঙ্গিক রয়েছে, শব্দচয়ন, অলঙ্কার প্রয়োগ। নিঃসন্দেহে একজন সম্ভাবনাময় কবি পার্থপ্রতিম মিশ্র, অস্বীকার করার জায়গা নেই। সন্তু জানা মৌলিক কবিতার পাশাপাশি অনুবাদ কবিতাতেও তার যথেষ্ট দক্ষতা রয়েছে। গার্গী সরকার, স্বর্ণেন্দু মণ্ডল, শশীভূষণ পাত্র, এরা ধারাবাহিকভাবে লিখছেন। এরা সদ্য কবিতায় এসছেন, এদের কবিতা নিয়ে আলোচনার এখনো জায়গা তৈরি হয়নি। মোনালিসা, পবিত্র পাত্র, মিলন বারিক, পার্থপ্রতিম মিশ্র, সন্তু জানা, এই নামগুলি আমি আপাতত বলতে পারি। আমার অন্তত এইটুকু বলতে অসুবিধে নেই যে এরা যে ভাবে ধারাবাহিকভাবে শুধু সাহিত্য চর্চা করার জন্য ওরা যেভাবে লিখে চলেছে, শুধু প্রকাশ করব লেখা এই ভাবনা নিয়ে নয়, লেখা প্রকাশের জন্য নয়, একটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য ওরা যে চর্চাটা চালিয়ে রেখেছে, এটা নিঃসন্দেহে একটা আশার আলো দেখায় দাঁতনের সাহিত্য চর্চার ইতিহাসে। স্বাধীনতা উত্তরকালে দাঁতনে সাহিত্য চর্চার পথিকৃৎ ছিলেন ললিতমোহন সামন্ত। তার দেশগুরু পত্রিকায় স্থানীয় কবিদের কবিতা দিয়ে হাতে লেখা পত্রিকা শুরু। তারপর 1966-তে বিমলকান্তি সাঁতরা ভট্টর কলেজের অধ্যাপক হয়ে এসে ক্রান্তিক নামে প্রথম একটি ছাপানো কবিতার কাগজ করেন। তারপরে রামেশ্বর পানিগ্রাহী পত্রপুট সম্পাদনা করে সেখানে স্থানীয় কবি এবং ওড়িয়া কবিদের কবিতা স্থান দেন। এভাবেই দাঁতনের কবিতা চর্চা দিনের পর দিন এগিয়েছে। এখন যারা লিখছেন তারা যথেষ্ট সম্ভাবনাময় এবং তাদের ভবিষ্যৎ উন্নতি অবশ্যই আমি কামনা করি। কিন্তু যারা একসময় দাঁতনে সাহিত্য চর্চায় অগ্রদূত ছিলেন তাদেরকেও এই প্রসঙ্গে স্মরণ করা উচিত বলে আমি এই নামগুলি মনে আনলাম। আপনারা সবাই কবিতা চর্চা করুন, কবিতার শ্রীবৃদ্ধিতে দাঁতন এগিয়ে যাক। হঠাৎই শুরু হলো লকডাউন। সাধারণ জীবনযাপনে এলো ছন্দপতন। ছন্দপতন কবিতায়ও। কবিতা ছন্দপতন। সাদা পাতার উপর কলম তুলে নিলেই সে এক বিফল কাম কবির ছায়া এসে পড়ে। অ থেকে খণ্ডত, অক্ষর থেকে শব্দে, নিঃসম্বলের ভীষণ চক্রবহে ঘুরপাক খায় আমার জীবন। ভাব ও ভাবনায়
একটি কবিতা লেখার কথা ছিল। সন্ধ্যার আলোয় ঝড় এসে উড়িয়ে নিয়ে গেল উপমার খাতা ও কলম। এখন ছন্দপতনের খতিয়ান মেলাই। আদিক্ষেতায় বিড়বিড় করতে থাকা অশ্রুহীন উৎপ্রেক্ষায় জানালা টপকে বেরিয়ে যায় সেই না লেখা কবিতা। তারপরই আমাদের মনে গেঁথে গেল একটা শব্দ, কোয়ারেন্টাইন। কবিতারও কোয়ারেন্টাইন। দ্বিতীয় কবিতা কোয়ারেন্টাইন। চেনা মানুষগুলো কেমন অচেনা হয়ে যাচ্ছে। দূরে সরিয়ে রাখা মানে আত্মকেন্দ্রিক, স্বার্থপর তো নয়। মাস্কে ঢেকে রাখি সাবধানী মুখ। মুখর হওয়ার আগে সংক্রমণ পথভুল করবেই। সামাজিক দূরত্বে থাকি স্পর্শ বাঁচিয়ে। যোগ্যতমের জয় চেয়ে স্বেচ্ছা নির্বাসন। এবার মানুষ মরতে শুরু করল। সম্পর্কের আত্মীয় ঘন ঘটায় শুরু হলো অনাত্মীয়তার পালা। কবিতা অনাত্মীয়। হাসপাতালে যেতে যেটুকু সময়, তার চেয়েও কম সময়ে তাকে ডেড বডি ঘোষণা করা হলো। সংক্রমণ গোপন করে সে চেয়েছিল আত্মীয়তায় বাঁচতে। আত্মীয়রাও আঁকড়ে ধরেছিল তাকে। সব দাহ করতে এলো না কেউ। ছোট গল্পের বাঁক নেওয়ার মতো তৈরি হলো সংক্রমণের ক্ষত দেয়ালে দেয়ালে। অসমাপ্ত কবিতার জন্য বিলাপ করলেন কবি। একটা ডেড বডি খুন করল সকল আত্মীয়তা। শুরু হলো আনলক 1। কবিতায় এলো সংক্রমণের পদাবলী। কবিতা সংক্রমণের পদাবলী। কৃষ্ণচূড়ার আবেশে আকাশ মোড়া, কবিতারা ডুবে সৃষ্টির অভিধানে। মৃত্যু ভয়ে নীরবতাকামী দেশ, সংক্রমণে নিস্তেজ হলো পাড়া। শূন্য কলম শব্দের সন্ধানে, কোন ঝিনুকেই প্রতিষেধকের মুক্ত। দিশাহীন প্রেম দূরত্বে নিরাপদে, বিষণ্ণতা গাঢ় হলো যেই প্রেমিকার চুম্বনে। ধোঁয়াশায় ঢাকা ভাবনার পরিসর, তবুও ভিড়েছি কবিতা চাষার দলে। যে মরে মরুক, আমি যেন থাকি বেঁচে। আত্মচেতনা প্রবঞ্চনা, আজকে স্বার্থপর। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। নমস্কার, আমি পবিত্র পাত্র। এখন আপনাদেরকে একটা কবিতা পাঠ করে শোনাবো। কবিতাটি আমার প্রাণের ভাষা সুবর্ণরৈখিক মিশ্র ভাষার কবিতা। কবিতার নাম আমার নেগারকে মানুষ হিতে হয়। গায়ে ঘরে খাটি খাওটো, ধরছ কোদাল নাগর। ছেনা পেনাকে মানুষ করটো, পাবো কি তার ফল? যৌটা লিবে সৌটা দিব, তাই নেবি তার রাগ। ভাইয়ে ভাইয়ে মারা পিটা, লিবে ভাগের ভাগ। তোমার নে তো বাপ মা হিচ, মরো কাঁদি কাঁদি। তক্ত পুষে গ্যানসা কাঁথা, তোমাকেই দিবে লাদি। তাই নে কি আর মানুষ করলো ছেনা পেনাগাকে? বয়স বাড়নে বুড়ি ডাক যদি শুনতে হয় মাকে।
তার চাইলে অনেক ভালা ছেড়েই অমানুষ, চল্লা পতর কাঁঠাল পতর আর ঘাস পাই নাই খুশ। বয়স বাড়ি গেনে কি আর মানুষ কয় রে তাকে, অনেক কষ্টে পদ্ম ফুটে পচা গাড়িয়ার পাঁকে। তোমার নেকার যে কটা দিন সব পচা গাড়িয়াই পুঁজি। মা বাপের পাঁকের ঘরে কে হয় পদ্ম ফুল, কে বা হয় ভুয়া মজি। বুঝলো, কে হয় ভুয়া মজি। নমস্কার। দাতনের কবি ও কবিতায় তরুণদের লেখা নিয়ে যদি আলোচনা করতেই হয়, তাহলে বলতে হয় যে অভিজ্ঞানকে কেন্দ্র করে আমাদের লেখা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটছে এবং আমরা লিখছি। বিশেষ করে যারা কবিতা চর্চা করছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দেবাশিস দাস, পার্থপ্রতিম মিশ্র, সন্তু জানা, মিলন বারিক, দেবাশিস পণ্ডিত, পবিত্র পাত্র, গার্গী সরকার, সুখদেব দাস, নিত্যানন্দ দাস, বিশ্বনাথ খাটুয়া, ঝন্টু দাস, মোনালিসা পাহাড়ি, গার্গী সরকার, পম্পা ঘোড়াই, রনি কর্মকার, লিজা ঘটক লেখালেখি হচ্ছে এবং আরও প্রাণবন্তভাবে লেখালেখি চলছে। তো বিশেষ করে বলতে হয় সন্তু জানার কবিতার মধ্যে আমরা দেখতে পাই যে সাম্প্রতিককালের জীবন সমস্যা এবং পাশাপাশি যে তার বাতাস আটকেছে কাঁটাতারে, সেখানে দেখতে পাবো যে আমাদের দেশভাগের যন্ত্রণাও ধরা পড়েছে তার কবিতায়। এছাড়া দেবাশিস দাস অনেক দিন ধরেই কবিতা চর্চা করছেন। তো তার কবিতায় মূলত দেখতে পাই জীবন সমস্যা থেকে উত্তরণের পথ এবং আশাবাদের দিক ধ্বনিত হয়েছে। পার্থপ্রতিম মিশ্রের কবিতায় আমরা মূলত যে মানবিকতা ও মূল্যবোধগুলো হারিয়ে যাচ্ছে তাকে ফিরে পাওয়ার জন্য এবং নৈতিকতাকে হারালে চলবে না, মানুষের জীবনের পাশে এসে মানুষের কাছে হাত বাড়িয়ে দিতে হয়, সেই আশাবাদ নিয়েই বেঁচে থাকা তার কবিতায়। এছাড়া প্রকৃতির লালিত প্রাঙ্গণে বেড়ে ওঠা সুখদেব দাসের কবিতার মধ্যে সেই প্রকৃতি, প্রেম, সাহচর্য অনেকটাই উঠে এসেছে। মোনালিসা পাহাড়ির কবিতায় মূলত আমরা দেখতে পাই যে সেখানে একটা প্রতিবাদে মুখরিত হয়ে উঠেছে তার কবিতাগুলি। এছাড়াও তার কবিতার অন্যান্য বিষয়বস্তু রয়েছে। গার্গী সরকার লিখছে এখন খুবই ভালো। এছাড়া আমরা যদি নিত্যানন্দ দাশের কবিতায় সবসময় দাতনের ঘরানা বা দাতনের ঐতিহ্যগুলোকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন তার বিভিন্ন কবিতায়। পবিত্র পাত্র আমাদের দাতনের যে লোকসংস্কৃতি এবং দাতনের লোকভাষাকে রূপ দিয়েছে তার কবিতায়। এছাড়াও আরও টকবগিয়ে ছুটছে তরুণদের কবিতা, ছুটুক এই আশা নিয়েই আমরা এগিয়ে যাব। দক্ষিণ পশ্চিম বাংলার বেল্লা, কেশিয়াড়ি, দাঁতন এলাকার সাহিত্য চর্চা প্রাচীন। স্বাধীনতার পর এই এলাকার কবি গণেশচন্দ্র মিশ্র, এনামুল খান, রামেশ্বর পানিগ্রাহী, পিনাকিনন্দন চৌধুরী, নগেন্দ্রনাথ মহাপাত্র, বিনোদ বিহারী ভট্টাচার্য প্রভৃতি বিশিষ্ট কবিগণ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তাদের পর এই এলাকায় কবিতা চর্চা ধারাকে যারা এগিয়ে নিয়ে চলেছিলেন তারা হলেন অসিতবরণ বেরা, শ্রীবৃন্দাবন, সূর্য নন্দী, মন্মথ গোড়ায়, অতনুনন্দন মাইতি, দেবাশিস মহারানা, ব্রজকিশোর পয়রা, জন্মেঞ্জয় সাউ, পরেশ বেরা, প্রদীপ কুমার মাইতি, মিহির দণ্ডপাত, যোগজিৎ নন্দ, কার্তিক মাইতি প্রভৃতি কবিগণ। এরা নিজেরা কবিতা লিখেছেন, সঙ্গে অপরকে অনুপ্রাণিত করেছেন কবিতা লেখার জন্য। এদের সম্পাদনায় অনেকগুলো সাহিত্য পত্রিকা এই এলাকা থেকে প্রকাশিত হয়েছিল, যার অনেকগুলি এখনও নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে। এবং এই সাহিত্য চর্চার ফসল হচ্ছে তরুণ কয়েকজন একঝাঁক কবি উঠে এসেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন পবিত্র পাত্র, সন্দীপন বেরা, সমৃতা বসু, পার্থপ্রতিম মিশ্র প্রভৃতি কবিগণ
এরা কবিতা লেখেন এবং আধুনিক বাংলা কবিতাকে পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন প্রতিনিয়ত। বাংলা সাহিত্য নিয়ে গবেষণামূলক পত্রিকা দণ্ডভুক্তির সম্পাদক, তরুণ কবি ও বাংলা সাহিত্যের বিশেষ গবেষক সন্তু জানার উদ্যোগে আজকে বসছে দক্ষিণ পশ্চিম বাংলার কবি ও কবিতা শীর্ষক এক আলোচনা সভা। এই আলোচনা সভা থেকেই প্রকাশিত হবে বৈতরণী পরিচালিত কবিতার অ্যালবাম। বাংলা সাহিত্যে কবিতার অ্যালবাম এক নতুন বা নবরূপ। বেল্লা দিশারি পত্রিকা ও অনুরণন পত্রিকার পক্ষ থেকে এদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। নমস্কার।